নমস্কার শ্রোতা বন্ধুরা, শ্রবণ সঙ্গী পডকাস্ট চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, আনন্দে আছেন। আজ বরণীয় লেখকের স্মরণীয় গল্পের আসরে আপনাদের জন্য নিয়ে এলাম সাহিত্যিক প্রফুল্ল রায়ের গল্প সত্যের মুখোমুখি। গল্পের সূত্রধার ও অনির্বাণের চরিত্রে আমি প্রবীর ও সর্বাণীর চরিত্রে সুতনুকা। গল্পটি একেবারে শেষ পর্যন্ত মন দিয়ে শুনুন এবং ভালো লাগলে শেয়ার করে নিন আপনার প্রিয়জনদের সাথে। আপনাদের একটি লাইক ও সুচিন্তিত মতামত আমাদেরকে আরও উৎসাহিত করবে। তাহলে শুরু করা যাক আমাদের আজকের গল্প সত্যের মুখোমুখি। লিখেছেন প্রফুল্ল রায়। দোতলার প্রশস্ত বারান্দায় একটা ইজি চেয়ারে শরীরটা পেছন দিকে অনেকখানি হেলিয়ে দিয়ে খবরের কাগজ পড়ছিলেন অধ্যাপক অনির্বাণ সান্যাল। তিনি পড়ান ইংরেজি, গল্প উপন্যাস লেখেন বাংলায়। অধ্যাপক হিসাবে তার যথেষ্ট সুনাম, লেখক হিসাবে তার খ্যাতি আরও বেশি। কলকাতা থেকে 150 কিলোমিটার দূরের এই শান্ত নিরিবিলি শহরে কলকাতার মর্নিং এডিশনের কাগজগুলো ট্রেনে 9টার আগে পৌঁছয় না। তাই ছুটির দিন ছাড়া সকালের দিকে খবরের কাগজ পড়ার সময় পান না পান। তখন কলেজে যাওয়ার তাড়া থাকে। আজ রবিবার, তাই কাগজ খুলে আয়েশ করে বসতে পেরেছেন। মাস তিনেক হলো অনির্বাণ এই শহরের একটা সরকারি কলেজে বদলি হয়ে এসেছেন। যেখানে তিনি বসে আছেন, দোতলার সেই আস্ত ফ্লোরটা ভাড়া নিয়ে একাই থাকেন। একতলার ভাড়াটেরা হলো একজোড়া কপট কপটি স্বামী এবং স্ত্রী। বয়স বেশি নয়, 30-এর নিচে। দুজনেই ব্যাংক এমপ্লয়ি, তবে আলাদা আলাদা ব্যাংকের ব্রাঞ্চে। ওদেরও ট্রান্সফারের চাকরি। বাড়িওয়ালা থাকেন এই শহরেরই অন্য এলাকায়। নিচের তলায় ভাড়াটেরা এখন নেই, ছুটি নিয়ে কোথাও যেন বেড়াতে গেছে। মাসখানেকের আগে আর ফিরবে না, তাই বাড়িটা একেবারে নিঝুম। অনির্বাণের বয়স 44-45। রং ময়লা হলেও মোটামুটি সুপুরুষ। কোনো অদৃশ্য মেকআপ ম্যান এলোমেলো ব্রাশ চালিয়ে তার মাথায় সাদা সাদা কিছু ছোপ ধরিয়ে দিয়েছে। বারান্দার কোণে ডান দিকে কিচেন, সেখান থেকে ঠুংঠাং আওয়াজ আসছে। খুব সম্ভব নিতাইয়ের মা রান্না চাপিয়েছে। হঠাৎ সদর দরজায় কড়া নাড়ার শব্দ। খবরের কাগজে ডুবেছিলেন অনির্বাণ। চমকে উঠে হাতের কাগজ নামিয়ে রেখে সামনের দিকে তাকালেন। নিতাইয়ের মা ছাড়াও অন্য একটি কাজের লোক আছে তার, শিবু। সে সারা মাসের চাল, ডাল, তেল, মশলা কেনার জন্য বাজারের একটা মুদিখানায় গেছে। তার এত তাড়াতাড়ি ফেরার কথা নয়। নিচের তলায় ভাড়াটেদের কাছে ছুটির দিনে অনেকে আসেন, কিন্তু তারা তো এখন কেউ নেই, তাই কারোর আসার সম্ভাবনা খুবই কম। অনির্বাণ নিজে আদৌ মিশুকে নন। কলেজের সহকর্মীরা আছেন ঠিকই, তবে তাদের সঙ্গে এমন ঘনিষ্ঠতা হয়নি যে না জানিয়ে হুট করে এসে হাজির হবেন। অনির্বাণ কাউকে আসতেও বলেন না। তাহলে কড়া নাড়াটা চলেইছে। গলার স্বর একটু উঁচুতে তুলে অনির্বাণ বললেন, নিতাইয়ের মা, দেখো তো কারা এলো। রান্নাঘর থেকে যে বেরিয়ে গেল তার বয়স 60-এর কাছাকাছি। পরনে নীলপাড় সাদা শাড়ি। পিঠটা সামান্য বেঁকে গেলেও এই বয়সে বেশ চটপটে, কাজকর্মে দরদ। দৌড়ে তত্তর করে সিঁড়ি দিয়ে সে নেমে গেল। অনির্বাণ সামনের দিকে তাকিয়ে আছেন। নিচে অনেকটা জায়গা জুড়ে সিমেন্ট বাঁধানো উঠোন, তারপর সদর দরজা। শিবু বেরিয়ে যাবার পর নিতাইয়ের মা খিল লাগিয়ে দিয়েছিল। এখন সেটি খুলতেই দুটি সালোয়ার কামিজ পরা মেয়েকে দেখা গেল। বয়স কত হবে? খুব বেশি হলে 18 কি 19, সদ্য তরুণী বলা যায়। অনির্বাণ রীতিমতো অবাক। তিনি ইজি চেয়ার থেকে উঠে
বারান্দায় রেলিংয়ের কাছে এসে দাঁড়ালেন। নিতাইয়ের মা তাদের সঙ্গে কথা বলতে বলতে ঘুরে আঙুল বাড়িয়ে তাকে দেখিয়ে দিল। মেয়ে দুটি এবার অনির্বাণকে দেখতে পেয়েছে। তাদের একজন বলল, স্যার, আমরা আপনার সঙ্গে দেখা করতে এসেছি, ভেতরে আসবো? একটু বিরক্ত হলেন অনির্বাণ। ভেবেছিলেন খবরের কাগজ দেখা হলে লেখার টেবিলে গিয়ে বসবেন। একটা নামকরা মাসিক পত্রিকার সম্পাদক অনবরত তাড়া দিচ্ছেন। দিন 15 মধ্যে সেই পত্রিকার জন্য একটা নভলেট লিখে দিতে হবে। না, এই বেলাটা মাটিই হবে। একবার ভাবলেন এখন আমি ব্যস্ত আছি বলে ওদেরকে চলে যেতে বলবেন। আবার একটু কৌতূহল হচ্ছিল। দোনো করে শেষ পর্যন্ত বলেই ফেললেন, আচ্ছা ঠিক আছে, এসো। মেয়ে দুটি উঠোন পেরিয়ে উপরে উঠে এলো। দোতলার বারান্দার দেয়াল ঘেঁষে 3-4টি বেতের মোড়া আছে। ওখান থেকে দুটো নিয়ে এসে এখানে বসো, এখানে বসো বলে ইজি চেয়ারে বসলেন অনির্বাণ। মেয়ে দুটি তাকে প্রণাম করে মোড়া টেনে সামনাসামনি, তবে একটু দূরে ধীরে ধীরে বসে পড়ল। অনির্বাণ লক্ষ্য করছিলেন একটি মেয়ে খুবই সুশ্রী, টকটকে গায়ের রং, অন্যটির গায়ের রং চাপা হলেও দেখতে ভালোই। বললেন, তোমরা কারা? ঠিক চিনতে পারলাম না তো। সুশ্রী মেয়েটি বেশ সপ্রতিভ। বলল, আমার নাম সর্বাণী, আর ও আমার বন্ধু মল্লিকা। আমরা এই শহরেই থাকি। অনির্বাণদের কলেজটা কোয়েট, 1000 খানেকের মতো ছাত্রছাত্রী। মাত্র মাস 3 তিনি এখানে এসেছেন। সব স্টুডেন্ট তো নয়, তার সাবজেক্টের ছেলে মেয়েদের মুখও তার স্পষ্ট মনে থাকে না। জিজ্ঞেস করলেন, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমরা কি আমার কলেজে পড়ো? না স্যার, এখানে একটা গার্লস কলেজ আছে, আমরা সেই কলেজেরই স্টুডেন্ট। আমার পলিটিক্যাল সায়েন্সে অনার্স, আর মল্লিকার সোসিওলজিতে। দুজনেই ফার্স্ট ইয়ার। অনির্বাণের কোনো ব্যাপারেই তেমন আগ্রহ নেই। নির্বিকার ধরনের মানুষ, কম কথা বলেন। যেটুকু বা বলেন অন্য মনস্কের মতো। আচমকা 2 সদ্য তরুণী এসে পড়ায় তিনি খুশি হননি ঠিকই, তবে বিরক্তি প্রকাশ করাটা অশোভন। জিজ্ঞেস করলেন, তোমরা যে এলে বিশেষ কোনো দরকার আছে কি? সর্বাণী উজ্জ্বল চোখে তাকালো। বলল, আপনার লেখা গল্প উপন্যাস আমাদের খুব ভালো লাগে। আপনি বেগমপুর গভর্নমেন্ট কলেজে আসার পর থেকে ভীষণ দেখতে ইচ্ছে করছিল। শুনেছি আপনি খুব গম্ভীর, তাই ভয় ভয়ও করছিল। শেষ পর্যন্ত সাহস করে চলেই এলাম। সুদূর এই মফস্বল শহরে তার লেখা 2 জন অনুরাগিনী পাওয়া যাবে ভাবা যায়নি। ছুটির দিনে হঠাৎ এসে লেখালেখি বন্ধ করায় মনে যে বিরক্তি জমা হয়েছিল তা আস্তে আস্তে কমে এলো। মেয়েটি বলল, স্যার, আমাদের এই মফস্বল শহরে কলেজ কি স্কুল লাইব্রেরিগুলো ছাড়াও 3টে বিরাট বিরাট পাবলিক লাইব্রেরি আছে। তার প্রত্যেকটায় 15-16 হাজার করে বই। বয়স্ক মানুষেরা তো বটেই, আমাদের বয়সী কি আমাদের চেয়ে ছোট অনেকেই সেগুলোর মেম্বার। সুধাকর বাগচি, নীরেন্দ্র ঘোষ আর আপনার লেখার কত যে ভক্ত এখানে রয়েছে ভাবতেও পারবেন না স্যার। কলকাতায় থাকলে নানা হতাশাজনক কথা কানে আসে। বাঙালি বাংলা বই পড়ছে না, বই বিক্রি হচ্ছে না, ইত্যাদি ইত্যাদি। কিন্তু সর্বাণীর কথাগুলো শুনতে শুনতে বেশ ভালোই লাগলো। অনির্বাণ একটু হাসলেন। সর্বাণী থামেনি। সে বলতে লাগলো, আমাদের এই বেগমপুরের 40-50 কিলোমিটারের মধ্যে আরও 3-4টে ছোট শহর আছে। সেই শহরগুলোতেও বড় বড় অনেক লাইব্রেরি আছে। প্রত্যেকটা টাউনের 90% মানুষ তো বাংলা বই পড়েই। কোনো ব্যাপারেই যিনি উৎসুক নন, এবার তার চোখে মুখে আগ্রহ ফুটে ওঠে। আচ্ছা, তাই বুঝি? হ্যাঁ স্যার। তাহলে তো দেখা যাচ্ছে যে কলকাতা নয়, মফস্বল শহর আর এই গ্রাম ট্রামগুলো বাংলা সাহিত্যকে বাঁচিয়ে রেখেছে। বলতে বলতে অনির্বাণ সর্বাণীর দিকে স্থির দৃষ্টিতে তাকালেন। আগেই চোখ পড়েছিল
মেয়ে দুটির মধ্যে সর্বাণী খুব সুন্দরী, অন্য মেয়েটি অর্থাৎ মল্লিকা তেমনটা নয়। সে চুপচাপ, লাজুক ধরনের। এখনো পর্যন্ত একটি কথাও সে বলেনি। আর সর্বাণী অবিরল কথা বলে চলেছে। অনির্বাণের যে স্বভাব, কাছে বসে থাকলেও অন্য মনস্কের মতো তাকে দেখেন, কিন্তু এবার তার ব্যতিক্রম ঘটল। সর্বাণীর দিকে তাকিয়ে থাকতে থাকতে কেন যেন চেনা চেনা লাগলো। কার একটা হালকা আদর যেন তার চেহারায় বসানো, আর ঠিক মনে পড়ছে না। হুবহু না হলেও এ ধরনের মুখ তিনি আগে কোথাও দেখেছেন। যেভাবে তিনি তাকিয়ে আছেন সেটা অশোভন। ধীরে ধীরে চোখ সরিয়ে নিলেন অনির্বাণ। কিছুক্ষণ গল্প টল্প করে সর্বাণী বলল, স্যার, আপনার অনেকটা সময় নষ্ট করলাম, এইবার আমরা যাই কেমন? ব্যস্ত হয়ে পড়লেন অনির্বাণ। বললেন, না না, সে কি, এখনই কেন? একটু 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 বসো। নিতাইয়ের মা, দেখো তো ওই মিষ্টি টিষ্টি আছে কিনা, থাকলে দুজনের মতো করে নিয়ে এসো। আর হ্যাঁ, তার সাথে একটু চাও করে নিও। হ্যাঁ, আমিও একটু খাবো। সর্বাণী হাত নেড়ে অস্বস্তির সুরে বলতে লাগলো, না না, আনতে বারণ করুন স্যার। হ্যাঁ, সে কি, প্রথম দিন এলে একটু কিছু না খেয়ে গেলে আমার খারাপ লাগবে। এবার যাই স্যার, আবার কিন্তু আসবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এসো এসো। মেয়ে দুটি চলে যাবার পরেও ইজি চেয়ারে বসেই রইলেন অনির্বাণ। এই বেলা যে আর লেখাটেখা হবে না সেটা আগেই বোঝা গেছে। সেই চিন্তাটা মাথায় ফিরে এলো। বেগমপুর শহরে এই তার প্রথম আসা। সর্বাণীকেও প্রথম দেখলেন। তার মুখের সঙ্গে কার মুখের একটা আবছা মিল। বিশ্বব্রহ্মাণ্ডে এরকম চেহারার দুজন মানুষ যে দেখা যায়নি তা তো নয়। তাদের রক্তের সম্পর্ক নেই। একজন হয়তো জন্মেছে বিহারে, অন্যজন রাজস্থানে। সর্বাণীর চিন্তাটা খারিজ করে দিতে চাইলেন অনির্বাণ, কিন্তু মেয়েটা যেন তার মাথায় চেপে বসে আছে। 44-45 বছরের জীবনে কম মানুষ তো দেখেননি অনির্বাণ। তাদের অনেককেই তিনি ভুলে গেছেন। কেউ কেউ একেবারে ঝাপসা হয়ে গেছে। স্মৃতি খুঁড়ে খুঁড়ে যাদেরকে তুলে আনা গেল, তাদের কারোর সঙ্গেই সর্বাণীর মিল নেই। কি যে অস্বস্তি, মনটা কেমন যেন ঘোলাটে হয়ে গেল। সেই যে সর্বাণী আর মল্লিকা এসেছিল, তারপর বেশ কয়েকটি দিন পেরিয়ে গেল। এর মধ্যে অনির্বাণ সামান্য লেখালেখি করেছেন, কলেজে গিয়ে ক্লাস নিয়েছেন। মনের অশান্ত ভাবটা অনেকখানি কেটে গেলেও পুরোপুরি মিলিয়ে যায়নি। নিচের তলায় ভাড়াটেরা ফিরে এসেছে। তাদের সঙ্গে দেখা হলে, কেমন আছেন স্যার, আপনারা সব ভালো তো? সম্পর্কটা এর থেকে আর বেশি এগোয়নি। অনির্বাণ যতদিন বেগমপুরে আছেন এমনটি চলছে। 3 সপ্তাহ পর এক রবিবারে আবার এলো সর্বাণী। এবার সে একাই এসেছে, তার সঙ্গে বন্ধুটি নেই। হাসি মুখে বলল, আগেই আসতাম, মাঝখানে কটা দিন একটু জ্বরে ভুগলাম, তাই। বুকের ভেতর যে অস্বস্তিটা কমে এসেছিল সেটা ফের বেড়ে গেল। অনির্বাণ চাপা স্বভাবের মানুষ। ভিতরে যা চলে বাইরে বেরিয়ে আসতে দেন না। সর্বাণীকে বসতে বলে জিজ্ঞেস করলেন, এখন কেমন আছো? ভালো স্যার, কদিন বাড়িতে আটকে ছিলাম, জ্বরটা ছাড়ছিল না। 1 উইক হলো রেগুলার ক্লাস করছি। আপনি ভালো আছেন তো স্যার? ওই ওই চলে যাচ্ছে। এলোমেলো কিছু কথা হলো। তারপর সর্বাণী বলল, আচ্ছা, আপনার অসমাপ্ত উপন্যাসের শেষটা ট্র্যাজিক হলো কেন স্যার? বিকাশ আর শিপ্রাকে মিলিয়ে দিলে কিন্তু অনেক ভালো লাগতো। তাই বুঝি? অনির্বাণ একটু হাসলেন, কোনো উত্তর দিলেন না। আপনার সমান্তরাল, পটভূমি, ধূসর পৃথিবী, এইসব উপন্যাসগুলোতেও
নায়ক নায়িকার মিলন ঘটাননি। আপনার লেখায় দুঃখ কষ্ট টষ্ট বড্ড বেশি। মানুষের জীবনে দুঃখ কষ্ট নেই? তা আছে, তাই বলে এত? একটু কম কম করে এসব দিয়ে পাঠক যাতে আনন্দ পায়, এবার থেকে সেই রকম লিখুন না স্যার। অস্বস্তি থাকলেও বেশ মজা লাগছিল অনির্বাণের। লঘু সুরে বললেন, তোমার কথাগুলো খুব ইন্টারেস্টিং, ভেবে দেখতে হবে। আরো কিছুক্ষণ কাটিয়ে সর্বাণী চলে গেল। আবার এলো পরের রোববার, এবারও একা। স্যার কেমন আছেন, তুমি ভালো আছো তো ইত্যাদির পর সর্বাণী বলল, আপনি কতগুলো গল্প উপন্যাস লিখেছেন স্যার? তুমি তো আমার একজন দুর্দান্ত পাঠিকা, তা তুমি বলো না। চোখ কুঁচকে একটু ভাবলো সর্বাণী, তারপর বলল, 31টা উপন্যাস, গল্প অনেক। কতগুলো ঠিক বলতে পারবো না। বাবা, বেশ বেশ, উপন্যাসের নাম্বারটা তুমি ঠিকই বলেছ। গল্প কত লিখেছি আমার নিজেরই মনে নেই, তা প্রায় 100-150 তো হবেই। আচ্ছা, আবার কি? এত সব যে লিখেছেন, আরও লিখছেন, আইডিয়া মানে গল্পের প্লট পান কিভাবে? তোমার তো দেখছি অসীম কৌতূহল। আমি গল্পের প্লট পাই এই চারপাশের মানুষজনদেরকে দেখে। যেমনটা দেখেন অবিকল তাই লেখেন? না, শুধু অভিজ্ঞতার ওপর লেখা হয় না, তার সঙ্গে কিছুটা কল্পনাও মেশাতে হয়, তবেই না কিছু সৃষ্টি হয়। খুব ডিফিকাল্ট ব্যাপার। সর্বাণীর মুখ চোখের ভাবভঙ্গি দেখে হাসি পাচ্ছিল অনির্বাণের। তিনি অবশ্য কিছু বললেন না। সর্বাণী বলল, আপনার অতল জল উপন্যাসটা নিয়ে আমার কিছু জানার আছে। বেশ তো, কি জানতে চাও বলে ফেলো। আজ নয়, বইটা আর একবার পড়িনি, তারপর বলবো। ঠিক আছে, ঠিক আছে। ফের রবিবার সর্বাণীর আশাটা একটা নিয়মে দাঁড়িয়ে গেল। যে অনির্বাণ নির্বিকার, সমস্ত ব্যাপারেই যার চরম উদাসীনতা, তিনি সেই রবিবার সকাল থেকেই আশ্চর্য এই মেয়েটির জন্য উন্মুখ হয়ে থাকেন। একদিন এসে সর্বাণী বলল, স্যার, রাগ না করলে একটা কথা জিজ্ঞেস করতাম। কেন রাগ করবো কেন? বলো না, কি বলবে? আমি তো 2-2.5 মাস ধরে এখানে আসছি, কিন্তু দুজন কাজের লোককে বাদ দিলে আপনাকে ছাড়া অন্য কারোকে তো আর দেখি না। আমি এখানে একাই থাকি। ও, অন্য সবাই? অন্য সবাই বলতে আমার মা, ছোট এক ভাই আর আমার ভাইয়ের স্ত্রী, তারা সব শ্যামবাজারে আমাদের পৈতৃক বাড়িতেই থাকে। কিন্তু ম্যাডাম? পলকহীন কয়েক সেকেন্ড সর্বাণীর দিকে তাকিয়ে রইলেন অনির্বাণ, তারপর নীরস গলায় বললেন, তুমি কার সম্বন্ধে জানতে চাইছো বুঝেছি, কিন্তু তেমন তো কেউ আমার লাইফে নেই। সর্বাণী চুপ করে রইল। আরো 1.5-2 মাস এইভাবেই কেটে গেল। 2-1টা রবিবার বাদ দিলে বাকি সব ছুটির দিনই সে এসেছে। যখনই আসে তাকে বাইরের বারান্দায় বসিয়ে গল্প করেন অনির্বাণ। এক রবিবার এসে সর্বাণী নানা কথার ফাঁকে বলল, স্যার, আপনি কোথায় বসে লেখেন? দেখতে ইচ্ছে করছে। দেখো দেখো মেয়ের কাণ্ড, দেখবার তো কিছু নেই। ঠিক আছে, তবু তোমার যখন ইচ্ছে এসো। দোতলায় 3টে বড় বড় ঘর, একটা হল অনির্বাণের স্টাডি। এখানে মস্ত একটা টেবিলের ওপরে একটা কম্পিউটার, 5-6টা ডিকশনারি, টেলিফোন, 8-10টা পেন, আঠার টিউব ইত্যাদি। দুধারের দেয়াল জোড়া র্যাকে গাদাগাদি করে রাখা অজস্র ইংরেজি ও বাংলা বই। একপাশে ডিভান এবং 2টো সোফাতেও ডাই করা বই এবং ম্যাগাজিন, সব ছত্রখান হয়ে রয়েছে।
অনির্বাণ বললেন, এই যে এইটা আমার লেখা আর পড়ার ঘর। বুঝতেই পারছো আমি কেমন মানুষ, ভীষণ অগোছালো, ছন্ন ছাড়া। তবে বেডরুমের দিকে না যাওয়াই ভালো, ওটা দেখলে বোধহয় তুমি ভিড়মি খাবে। আচ্ছা চলো চলো, সেটাও দেখাই। লেখার ঘরের চাইতেও বেডরুমের হাল আরো অনেক বেশি করুন। ময়লা জামা প্যান্ট, বিছানার চাদর, যেদিকে তাকানো যায় সব লণ্ডভণ্ড, যেন সারা ঘর জুড়ে একটা ঝড় বয়ে গিয়েছে। সর্বাণী বলল, লেখকরা সব ব্যাপারে খুব উদাসীন হয় দেখছি। আমি দুটো ঘর গুছিয়ে টুছিয়ে দেবো খুনি। না 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 না, এ কি কথা, সব তোমাকে ঘাঁটাঘাঁটি করতে হবে না। কিন্তু সর্বাণী শুনল না। রবিবার এসে গল্প টল্প তো করেই, ফাঁকে ফাঁকে ঘর দুটো গোছগাছ করে দেয়। পড়ার ঘর আর বেডরুমের চেহারাটাই যেন পাল্টে গেল। এক রোববার সর্বাণী এসে দেখল সেদিন সকালে বাথরুমে পড়ে গিয়ে হাতে চোট পেয়েছেন অনির্বাণ। শিবু ছুটি নিয়ে তাদের গ্রামের বাড়িতে চলে গিয়েছিল। নিচের ভাড়াটেদেরকে যে ডেকে আনা হবে তারও কোনো উপায় নেই। তারা ভোরবেলা বন্ধুদের সঙ্গে দল বেঁধে কোথায় যেন পিকনিকে গেছে। সারা বাড়িতে নিতাইয়ের মা ছাড়া আর কেউ নেই। সে কাপড় গরম করে সেঁক টেক দিয়েছে ঠিকই, কিন্তু তাতে যন্ত্রণা খুব একটা বেশি কমেনি। বিছানায় শুয়ে শুয়ে অনির্বাণ আহ করছে। এই সময় সর্বাণী এলো। সব শুনে তখনই বেরিয়ে গিয়ে ডাক্তার ডেকে এনে প্লাস্টারের ব্যবস্থা করল। এইরকম নানা ব্যাপারে ক্রমশ সর্বাণীর ওপর নির্ভর করতে শুরু করেছেন অনির্বাণ। হয়তো নিজের অজান্তেই কোনো কারণে সে আসতে না পারলে অনির্বাণের মনটা খারাপ হয়ে যায়। কিন্তু কার সঙ্গে সর্বাণীর চেহারার মিল, সে ধন্দটা এখনো কাটেনি। এক ছুটির দিনে চা খেতে খেতে অনির্বাণ বললেন, আচ্ছা আচ্ছা সর্বাণী, তুমি তো আমার সবই কথা শুনেছ, তোমার সম্বন্ধে কিন্তু আমি বিশেষ কিছুই জানি না। আমাদের কথা বলার মতো নয়। বাড়িতে শুধু আমি আর মা। বাবা নেই। সে কি, মানে? তিনি ইঞ্জিনিয়ার ছিলেন। 7-8 বছর আগে এখানকার নদীর উপর না বাঁধ তৈরি হচ্ছিল। বাবা ইন্সপেকশন গিয়েছিলেন, আচমকা উপর থেকে লোহার একটা বিম এসে পড়ে তার উপর। স্পট ডেড। আমাদের বাড়ি কলকাতায়। বাবার মৃত্যুর পরে আমরা আর সেখানে যাইনি। তার কোম্পানি আমাদের জন্য এই শহরে একটা বাড়ি করে দিয়েছে। প্রত্যেক মাসে 25,000 টাকা করে দেয়। একটা প্রাণীর বদলে আমরা কম্পেনসেশন পাচ্ছি। ওহো, ভেরি স্যাড। অনির্বাণের সারা মুখ বিষাদে ভরে গেল। অনেকক্ষণ নীরবতা। তারপর একেবারে অন্য প্রসঙ্গে চলে গেল সর্বাণী। স্যার, 1-1.5 মাস আগে বলেছিলাম আপনার অতল জল উপন্যাসটা সম্পর্কে আমার কিছু প্রশ্ন আছে। আরও বলেছিলাম বইটা আরেকবার পড়ে নেব, তারপর আপনার সঙ্গে এ নিয়ে কথা বলবো। এর মধ্যে পড়াও হয়ে গেছে। ভুলে গিয়েছিলেন অনির্বাণ। হঠাৎ মনে পড়ে গেল। বললেন, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি বলেছিলে বটে। তো হঠাৎ অতল জলকে টেনে নিয়ে এলে? বাড়ির সমস্ত কিছুই তো জানিয়ে দিয়েছি। এবার অতল জল নিয়ে আমার কৌতূহলটা মিটিয়ে নি। না বলবেন না স্যার? ঠিক আছে ঠিক আছে, বলো বলো। উপন্যাসের 3টি প্রধান ক্যারেক্টার, শান্তনু, সুদীপ্তা আর বিক্রম। শান্তনু শান্ত, ভদ্র, নিষ্পৃহ ধরনের মানুষ। উচ্চশিক্ষিত, পড়াশুনো নিয়ে থাকতে পছন্দ করে, ভালো চাকরি করে, তবে তা বদলির চাকরি। 3-4 বছর পর পর তাকে নানা জায়গায় পাঠানো হয়। শান্তনু স্ত্রী সুদীপ্তা সুন্দরী, এমন রূপ যে তার দিকে তাকালে চোখ ঝলসে যায়। ঘরের কোণে ভ্যাদভ্যাদে গৃহলক্ষ্মী হয়ে পড়ে থাকতে তার দম বন্ধ হয়ে আসে। সে চায় ঘরের দেওয়াল ভেঙে উড়ে বেড়াতে। তার এটা চাই সেটা চাই, চাহিদার শেষ নেই। তাছাড়া এখানে নিয়ে যাও সেখানে নিয়ে যাও। আর উপন্যাসের 3 নম্বর লিডিং ক্যারেক্টার হলো বিক্রম। সে শান্তনুর বন্ধু, একটা মাল্টিন্যাশনাল কোম্পানির টপ এক্সিকিউটিভ। আজ ইউরোপে যাচ্ছে, কাল আমেরিকায়। বিক্রম প্রবল শক্তিমান পুরুষ।
যা সে চায় তা ছিনিয়ে নেয়। ক্লাব, পার্টি, মদ এবং বান্ধবীদের তো তার কাম্য ছিল। একদিন বিক্রমের সঙ্গে সে স্বামী সংসার ফেলে চলে গেল। আপনি বলেছিলেন চারপাশের চেনা জানা মানুষ এবং ঘটনা নিয়ে গল্প উপন্যাস লেখেন। শান্তনু, সুদীপ্তার বিক্রম নিশ্চয়ই বাস্তব চরিত্র। অনেকক্ষণ চুপ করে রইলেন অনির্বাণ। তারপর চাপা গলায় বললেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে অনির্বাণের কথাটা যেন শুনতেই পেল না সর্বাণী। বলতে লাগলো, আপনার কাছে আগেই শুনেছি বাস্তব চরিত্রের নামটাম বদলে তার সঙ্গে কল্পনা মিশিয়ে গল্প উপন্যাস লেখেন। অন্য গল্প টল্প কাদের নিয়ে লিখেছেন বলতে পারবো না, তবে অতল জলের 3টে ক্যারেক্টারের আসল নাম কিন্তু আমি জানি। তারা শান্তনু, সুদীপ্তার বিক্রম নন। সামনের দিকে অনেকখানি ঝুঁকে জল জলে চোখে তাকিয়ে গলার স্বরটা ঝপ করে নামিয়ে দিয়ে বলল, তারা হলেন অনির্বাণ, দীপিকা আর প্রতাপ। শিরদাঁড়ার ভেতর দিয়ে বিদ্যুৎ খেলে গেল অনির্বাণের। তার গলা চিরে 2টি শব্দ বেরিয়ে এলো, কে তুমি? আমার মায়ের নাম দীপিকা। আপনার অতল জলে যিনি সুদীপ্তা, আর বাবা হলেন প্রতাপ, উপন্যাসে যিনি বিক্রম। এতদিনে সেই ধন্দটা কেটে গেল অনির্বাণের। সর্বাণীর মুখে কার আদলটি আবছাভাবে বসানো, এবার সেটা স্পষ্ট হয়ে গেল। সারা শরীর উথাল পাতাল হয়ে যাচ্ছে। বিহ্বলের মতো তাকিয়ে রইলেন অনির্বাণ। মাথার ভেতরটা যেন তোলপাড় হয়ে যাচ্ছে। সর্বাণী উঠে পড়েছিল, বলল, স্যার, আজ একটু তাড়া আছে, আমি যাচ্ছি। অনেকটা সময় স্তব্ধ হয়ে বসে থাকার পর অনির্বাণের অস্থির অস্থির ভাবটা আস্তে আস্তে কমে এলো। সর্বাণী কেন তার কাছে প্রায় প্রতিটি ছুটির দিনে এসেছে? সে যে তার ভক্ত পাঠিকা, সেটা বোঝাতে, না অন্য কোনো উদ্দেশ্য ছিল? সে যে আসে, দীপিকা কি তা জানে? জেনে শুনেও কি যে পুরুষটির সঙ্গে সম্পর্কের গিঁট ছেড়ে একদিন প্রতাপের সঙ্গে পালিয়ে গিয়েছিল, তার কাছে নিজের মেয়েকে বারবার পাঠিয়েছে? সর্বাণী তার বাবা মার সঙ্গে তার সম্পর্কটা জানলো কি করে? নানা প্রশ্ন চারদিক থেকে ধেয়ে আসতে লাগলো অনির্বাণের। না না না, এসব ভেবে নিজেকে ভারাক্রান্ত করার কোনো মানেই হয় না। অনির্বাণ একটা সিদ্ধান্ত নিলেন। পরদিন কলেজে গিয়ে লম্বা ছুটি পেয়ে প্রিন্সিপালকে দরখাস্ত করে দিয়ে সোজা একটা এজেন্সির অফিসে চলে গেলেন। এরা নানা লটবহর এক শহর থেকে আরেক শহরে নিয়ে যায়। 2 দিন বাদে একটা ট্রাক এসে বইপত্র, ব্যাগ, সুটকেস সমস্ত কিছু গুছিয়ে নিয়ে কলকাতায় চলে গেল। সেখানে অনির্বাণদের বাড়িতে সব পৌঁছে দেবে। ফার্নিচারগুলো ভাড়া করা, আরও 3 দিনের মধ্যে বাড়ি ভাড়া, আসবাবের ভাড়া, শিবু এবং নিতাইয়ের মায়ের মাইনে চুকিয়ে দিয়ে ট্রেনে উঠলেন অনির্বাণ। জানলার বাইরে তাকিয়ে থাকতে থাকতে ভাবলেন, কলকাতায় গিয়ে কটা দিন নিজেদের বাড়িতে চুপচাপ শুয়ে থাকবেন। তারপর শটান চলে যাবেন হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের অফিসে। এই অফিসের অনেক সিনিয়র আধিকারিক তাকে পছন্দ করেন। তাদের অনুরোধ করলে অন্য কোনো শহরে তিনি ট্রান্সফার হয়ে যাবেন। বেগমপুরে ফিরে গেলে রবিবার রবিবার সর্বাণী যেমন আসে হয়তো তেমনই আসবে। তার সঙ্গে কোনো একদিন দীপিকাও হয়তো চলে আসতে পারে, না এলেও রাস্তায় কখনো দেখা হয়ে যেতে পারে। বহু বছর আগে দীপিকা প্রতাপের সঙ্গে পালিয়ে যাবার পর ভেঙে চুরে খান খান হয়ে গিয়েছিলেন অনির্বাণ। সময়ের হাতে বোধহয় আশ্চর্য কোনো ম্যাজিক থাকে।
ধীরে ধীরে সব ক্ষত শুকিয়ে গেছে। নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছিলেন তিনি। লেখালেখি, কলেজের পড়ানো ছাড়া আর কোনো দিকে তাকাবেন না। বাকি দিনগুলো এভাবেই কাটিয়ে দেবেন। কিন্তু দীপিকা, না, জীবনটাকে নতুন করে জটিল করে তোলার লেশমাত্র ইচ্ছা আর নেই অনির্বাণের। দুরন্ত গতিতে বেগমপুরের সীমানা ছাড়িয়ে কলকাতার দিকে দৌড় শুরু করলেন অনির্বাণ। একটা সংসারে যখন সমস্ত রকমের বিশ্বাস, ভালোবাসা সব শেষ হয়ে যায়, তখন এই অনির্বাণের মতো ব্যক্তিত্বরা নিজেদের মতো করে খুঁজে নেন বাঁচার নতুন ঠিকানা। শুরু হয় নতুন করে পথ চলা। কেমন লাগলো আমাদের আজকের গল্প? ঝটপট জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। তাহলে আজ আমি প্রবীর আপনাদের কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি। খুব তাড়াতাড়ি ফিরছি আমাদের আগামী গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।